সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের সকল ছাত্রছাত্রীকে অনলাইন পদার্থবিজ্ঞান ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে পদার্থবিজ্ঞান প্রথম পত্র আমি তোমাদের সাথে আলোচনা করব এবং প্রথম পত্রের 10ম অধ্যায়ের একটি অংশ তোমাদের সাথে আলোচনা করার কথাই বলা ছিল। সেই অংশটি আজকে আমি আলোচনা করছি 10ম অধ্যায়ের। সে অংশের মধ্যে যে বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব তা হলো সম্পৃক্ত ও অসম্পৃক্ত বাষ্পচাপ, আর্দ্রতা, শিশিরাঙ্ক, আপেক্ষিক আর্দ্রতা এবং এরপরে এই সংক্রান্ত বিস্তারিত গাণিতিক সমস্যা নিয়ে আমি তোমাদের সাথে আজকের এই ক্লাসটি পরিচালনা করব। প্রথমেই আমরা সম্পৃক্ত বাষ্পচাপ এটা বলতে কি বুঝি। কোনো নির্দিষ্ট তাপমাত্রায় কোনো একটি আবদ্ধ স্থানে যে বাষ্প থাকে সেই আবদ্ধ স্থানের বাষ্প সর্বাধিক যে পরিমাণ চাপ দিতে পারে সেই চাপকে আমরা বলে থাকি সম্পৃক্ত বাষ্পচাপ। আমি আবারও বলছি, কোনো নির্দিষ্ট তাপমাত্রায় কোনো আবদ্ধ স্থানের একটি নির্দিষ্ট আয়তনের বায়ুতে যে পরিমাণ বাষ্প থাকে সেই বাষ্প সর্বাধিক যে চাপ দিতে পারে সেই চাপকেই আমরা বলে থাকি সম্পৃক্ত বাষ্পচাপ। তাহলে অসম্পৃক্ত বাষ্পচাপ কি? কোনো আবদ্ধ স্থানে কোনো নির্দিষ্ট তাপমাত্রায় ওই স্থানের বায়ু যদি সর্বাধিক চাপের চেয়ে কম চাপ দেয়, সর্বাধিক চাপ দিতে না পারে, সর্বাধিক চাপের চেয়ে কম চাপ দেয়, তাহলেই আমরা সেই বাষ্পচাপকে বলে থাকি অসম্পৃক্ত বাষ্পচাপ। এরপরেই আর্দ্রতা কি? মূলত আর্দ্রতা হলো বায়ুতে কি পরিমাণ জলীয় বাষ্প থাকবে, অর্থাৎ বায়ুর প্রতি একক আয়তনে, আমাদের প্রতি একক আয়তনে হিসেব করতে হবে। প্রতি একক আয়তনে উপস্থিত জলীয় বাষ্পের যে ভর, সেই আমি প্রথমে আর্দ্রতাটা বলে নিচ্ছি। কোনো স্থানে বায়ুতে কতটুকুন জলীয় বাষ্প আছে, কোনো স্থানের বায়ুতে কতটুকুন জলীয় বাষ্প আছে, সেই জলীয় বাষ্পের পরিমাণকেই আমরা বলে থাকি আর্দ্রতা। অর্থাৎ ওই স্থানের বায়ু কতটুকুন ভিজা সেটা আমরা আর্দ্রতার সাহায্যে পরিমাপ করে থাকি। এই আর্দ্রতা দুই প্রকার, একটি হচ্ছে পরম আর্দ্রতা আর একটি হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা। একটি হলো পরম আর্দ্রতা আর একটি হলো আপেক্ষিক আর্দ্রতা। পরম আর্দ্রতা খুব সিম্পল। পরম আর্দ্রতা হলো বায়ুর প্রতি একক আয়তনে উপস্থিত জলীয় বাষ্পের ভরই হলো ওই স্থানের পরম আর্দ্রতা। আপেক্ষিক আর্দ্রতা আলোচনা করার আগে আমি আরও একটি সংজ্ঞা তোমাদের সাথে একটু আলোচনা করে নেই, কারণ আপেক্ষিক আর্দ্রতা বলতে গেলে আমাকে পরবর্তীতে এই শব্দটি বলতে হবে, তাই আমি এই সংজ্ঞাটি আগে একটু আলোচনা করে নিচ্ছি। সেটি হচ্ছে শিশিরাঙ্ক। শিশিরাঙ্ক আসলে একটি তাপমাত্রা। তাহলে শিশিরাঙ্ক কি? শিশিরাঙ্ক হলো একটি তাপমাত্রা, যে তাপমাত্রায় কোনো নির্দিষ্ট আয়তনের বায়ু এর মধ্যে অবস্থিত জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয়। খেয়াল করে দেখো, শিশিরাঙ্ক হলো একটি তাপমাত্রা, সেই তাপমাত্রা যে তাপমাত্রায় কোনো নির্দিষ্ট আয়তনের বায়ু এর মধ্যে উপস্থিত জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয় সেই তাপমাত্রাকেই আমরা বলে থাকি শিশিরাঙ্ক। এরপরে আমি আসি আপেক্ষিক আর্দ্রতা। আপেক্ষিক আর্দ্রতা কি? আপেক্ষিক আর্দ্রতা হলো কোনো নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট আয়তনের বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের ভর এবং ওই তাপমাত্রায় ওই আয়তনের বায়ুকে সম্পৃক্ত করতে প্রয়োজনীয় জলীয় বাষ্পের ভরের অনুপাতকে ওই স্থানের আপেক্ষিক আর্দ্রতা বলে। খেয়াল করে দেখো, কোনো নির্দিষ্ট তাপমাত্রা একটি নির্দিষ্ট তাপমাত্রা হতে হবে, কোনো নির্দিষ্ট আয়তনের বায়ুতে উপস্থিত একটি নির্দিষ্ট তাপমাত্রায় একটি নির্দিষ্ট আয়তনের বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প আছে সেই জলীয় বাষ্পের ভর নিব, আর কি ওই একই তাপমাত্রায় ওই আয়তনের বায়ুকে, যে আয়তনের বায়ুতে আমরা উপস্থিত জলীয় বাষ্পের ভর নিব, সেই একই আয়তনের বায়ুকে সম্পৃক্ত করতে যে পরিমাণ জলীয় বাষ্পের প্রয়োজন সেই জলীয় বাষ্পের ভরের অনুপাতকে
আমরা বলে থাকি ওই স্থানের আপেক্ষিক আর্দ্রতা। তাহলে আপেক্ষিক আর্দ্রতাকে আমরা কিভাবে লিখতে পারি একটু খেয়াল করে দেখো। সংজ্ঞা থেকে আমরা আপেক্ষিক আর্দ্রতাটা লিখতে পারবো। সেটা হলো, আপেক্ষিক আর্দ্রতা হলো বায়ুর তাপমাত্রায় নির্দিষ্ট আয়তনের বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের ভর। বলা হয়েছে কোনো নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট আয়তনের বায়ুতে উপস্থিত, কোনো নির্দিষ্ট তাপমাত্রা মানে যে স্থানের আপেক্ষিক আর্দ্রতা আমি নির্ণয় করব সেই স্থানে ওই দিনের বায়ুর তাপমাত্রা, যে সময়ের আপেক্ষিক আর্দ্রতা আমি নির্ণয় করব সেই সময়ের বা সেই দিনের বায়ুর তাপমাত্রা। তাহলে আপেক্ষিক আর্দ্রতা লিখতে গেলে আমার বলতে হবে বায়ুর তাপমাত্রায় নির্দিষ্ট আয়তনের বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের ভর। সংজ্ঞার সঙ্গে মিলিয়ে দেখো, বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের ভর কীরকম? কোনো নির্দিষ্ট তাপমাত্রায়। সেই নির্দিষ্ট তাপমাত্রাটা কিসের তাপমাত্রা হবে? ওই দিনের বায়ুর তাপমাত্রা। ক্লিয়ার বিষয়টি? তাহলে আমরা বলবো বায়ুর তাপমাত্রায় নির্দিষ্ট আয়তনের বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের ভর। আরও কি বলেছি? ওই বায়ুকে সম্পৃক্ত করতে যে পরিমাণ জলীয় বাষ্পের প্রয়োজন তার ভর। তাহলে আমরা কি বলবো? বায়ুর তাপমাত্রায় বায়ুতে সম্পৃক্ত করতে প্রয়োজনীয় জলীয় বাষ্পের ভর, এদের অনুপাত। তাহলে আপেক্ষিক আর্দ্রতা সমান, আপেক্ষিক আর্দ্রতা সমান আমরা লিখব বায়ুর তাপমাত্রায়, খেয়াল করে দেখো, বায়ুর তাপমাত্রায়, সংজ্ঞা থেকেই আসছি কিন্তু এটা, বায়ুর তাপমাত্রায় বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের ভর। বায়ুর তাপমাত্রায় বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের ভর। খুব ভালো করে খেয়াল করবে এগুলো, কারণ আমাদের এই বিষয় থেকে যে গাণিতিক সমস্যা আজকে দেখাবো তাই দিয়েই কিন্তু বোর্ডে প্রচুর পরিমাণে উদ্দীপক আমরা বিগত বছরগুলিতে পেয়েছি। এখন এই সঙ্গে আর কি আছে? ওই একই তাপমাত্রায় বায়ুকে সম্পৃক্ত করতে যে পরিমাণ জলীয় বাষ্প প্রয়োজন। তাহলে আবার ওই একই তাপমাত্রা মানে বায়ুর তাপমাত্রা। তাহলে আমি আবার নিচে লিখব বায়ুর তাপমাত্রায় ওই স্থানের সম্পৃক্ত করতে প্রয়োজনীয় জলীয় বাষ্পের ভর। বায়ুর তাপমাত্রায় ওই বায়ুকে সম্পৃক্ত করতে, ওই বায়ুকে সম্পৃক্ত করতে প্রয়োজনীয় জলীয় বাষ্পের ভর। প্রয়োজনীয় জলীয় বাষ্পের ভর। তাহলে আপেক্ষিক আর্দ্রতা হলো বায়ুর তাপমাত্রায় বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের ভর, আর বায়ুর তাপমাত্রায় ওই বায়ুকে সম্পৃক্ত করতে প্রয়োজনীয় জলীয় বাষ্পের ভর, এদের অনুপাতই হলো আপেক্ষিক আর্দ্রতা। এখানে আমরা জানি একটা নির্দিষ্ট তাপমাত্রায় কোনো স্থানের জলীয় বাষ্পের চাপ হলো ওই জলীয় বাষ্পের ভরের সমানুপাতিক। নির্দিষ্ট তাপমাত্রায় কোনো স্থানে জলীয় বাষ্পের ভরের সমানুপাতিক কি আমি বলেছি? জলীয় বাষ্পের চাপ। তাহলে জলীয় বাষ্পের চাপ যদি জলীয় বাষ্পের ভরের সমানুপাতিক হয় তাহলে আপেক্ষিক আর্দ্রতাকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি? আমরা প্রকাশ করতে পারি আপেক্ষিক আর্দ্রতাকে বায়ুর তাপমাত্রায় ওই স্থানে উপস্থিত বা বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের চাপ ডিভাইডেড বাই বায়ুর তাপমাত্রায় বায়ুকে সম্পৃক্ত করতে প্রয়োজনীয় জলীয় বাষ্পের চাপ। কি লিখতে পারি? বায়ুর তাপমাত্রায় ওই স্থানে উপস্থিত জলীয় বাষ্পের চাপ। এই সংজ্ঞাটি মুছে ফেললাম, কারণ সংজ্ঞাটি থেকে আমি যেই অনুপাত দেখাবো সেটা আমার দেখানো হয়ে গেছে। এখন আমি এখানে ভর থেকে চাপে আসব। কিভাবে আসব? কারণ আমরা জানি জলীয় বাষ্পের ভর এবং জলীয় বাষ্পের চাপ হচ্ছে পরস্পর সমানুপাতিক। অবশ্যই নির্দিষ্ট তাপমাত্রায় সেটি হতে হবে, তাপমাত্রার হেরফের হলে কিন্তু সমানুপাতিক থাকবে না। নির্দিষ্ট তাপমাত্রায় কোন স্থানের জলীয় বাষ্পের ভর এবং চাপ পরস্পর সমানুপাতিক। সেক্ষেত্রে আমরা আপেক্ষিক আর্দ্রতাকে বলতে পারি বায়ুর তাপমাত্রায় বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের ভরের জায়গায় চাপ লিখতে পারি বায়ুর তাপমাত্রায় বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের চাপ। জলীয় বাষ্পের চাপ ডিভাইডেড বাই বায়ুর তাপমাত্রায় ওই বায়ুকে সম্পৃক্ত করতে প্রয়োজনীয় জলীয় বাষ্পের চাপ। বায়ুর তাপমাত্রায়
ওই বায়ুকে সম্পৃক্ত করতে প্রয়োজনীয় জলীয় বাষ্পের চাপ। খেয়াল করো, তোমরা আবার পরে বলবে না যে প্রথমে ভর ছিল চাপ আসলো কি করে। সে কথাটি কিন্তু আমি বারবার বলেছি, ভর এবং চাপ, এখানে জলীয় বাষ্পের ভর এবং চাপ নির্দিষ্ট তাপমাত্রায় পরস্পর সমানুপাতিক, সুতরাং আমি ভরের জায়গায় চাপ কথাটি এখানে লিখতে পারি। প্রয়োজনীয় জলীয় বাষ্পের চাপ, জলীয় বাষ্পের চাপ। আবার আমরা জানি কোনো নির্দিষ্ট তাপমাত্রায় কোনো স্থানের জলীয় বাষ্পের চাপ হবে ওই স্থানে শিশিরাঙ্কে সম্পৃক্ত, আমি শিশিরাঙ্ক আগেই আলোচনা করে নিয়েছি, শিশিরাঙ্ক একটি নির্দিষ্ট তাপমাত্রা, শিশিরাঙ্কে সম্পৃক্ত প্রয়োজনীয় জলীয় বাষ্পের চাপের সমান। তাই যদি হয় তাহলে বায়ুর তাপমাত্রায় উপস্থিত জলীয় বাষ্পের চাপ মানেই হবে শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ। তাহলে এই কথাটিকে আমি লিখতে পারি কি, শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ, শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ। কেন শিশিরাঙ্কে লিখলাম সে কথাটি আমি আবারও রিপিট করছি, খেয়াল করো। বায়ুর তাপমাত্রায় বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের চাপ, সেখানে আমি লিখলাম শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ। কারণ কি, কোনো তাপমাত্রায় কোনো স্থানে জলীয় বাষ্পের চাপ ওই স্থানের শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপের সমান। তাই যদি হয় তাহলে শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ লিখতে পারবো এই বায়ুর তাপমাত্রায় বায়ুতে উপস্থিত জলীয় বাষ্প চাপের জায়গায়, এবং নিচে যেটা লিখব সেটা হলো বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ, বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ। তাহলে আমরা কি পেলাম, আমরা দুইটি সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপের অনুপাত পেলাম, যেটি আপেক্ষিক আর্দ্রতাকে প্রকাশ করে, জলীয় বাষ্পের চাপ। একটি হলো শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ, আরেকটি হলো বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ। আমরা শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্প চাপকে স্মল এফ দিয়ে নির্দেশ করি এবং বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্প চাপকে ক্যাপিটাল এফ দিয়ে নির্দেশ করি, এবং আপেক্ষিক আর্দ্রতাকে আমরা আর দিয়ে নির্দেশ করি। আপেক্ষিক আর্দ্রতাকে সবসময় আমরা শতকরায় প্রকাশ করি বলে এই অনুপাতকে 100% দিয়ে আমরা গুণ করে দেব, সবসময় এটিকে শতকরা হিসেবে প্রকাশ করা হয়। তাহলে আমরা ফাইনালি কি পেলাম, ফাইনালি যেটি পেলাম সেটি হলো আপেক্ষিক আর্দ্রতা হলো শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ এবং বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্প চাপের অনুপাত। শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পকে আমরা স্মল এফ দিয়ে নির্দেশ করি এবং বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্প চাপকে আমরা ক্যাপিটাল এফ দিয়ে নির্দেশ করি। যেহেতু আপেক্ষিক আর্দ্রতাকে আমরা শতকরা হিসেবে প্রকাশ করে থাকি, তাই আমরা এই অনুপাতকে 100% দিয়ে গুণ করলে আমরা যে ফলাফল পাবো সেটি শতকরায় পেয়ে যাব। এই হলো আজকে আমাদের যে বিষয়গুলো আমি শুরুতেই বলেছিলাম সেই বিষয়গুলোর আলোচনা। এরপরে আরও একটি বিষয় আছে, আমরা আপেক্ষিক আর্দ্রতা নির্ণয়ের জন্য কিছু যন্ত্র ব্যবহার করি। একটি হলো সিক্ত ও শুষ্ক বাল্ব আর্দ্রতা মাপক যন্ত্র। আর্দ্রতা মাপক যন্ত্রকে আমরা হাইগ্রোমিটার বলে থাকি। শিশিরাঙ্ক আর্দ্রতা মাপক যন্ত্র, রাসায়নিক আর্দ্রতা মাপক যন্ত্র, কেশ আর্দ্রতা মাপক যন্ত্র। এর মধ্যে প্রথম যে নামটি আমি বললাম, শুষ্ক ও সিক্ত বাল্ব আর্দ্রতা মাপক যন্ত্র বা হাইগ্রোমিটার, শুষ্ক ও সিক্ত বাল্ব আর্দ্রতা মাপক যন্ত্র। একটু আমি বলছি এখানে কি থাকে। এই যন্ত্রে দুইটি থার্মোমিটার থাকবে এবং দুইটি থার্মোমিটারকে একটি কাঠের ফ্রেমে এমনভাবে বসানো থাকে যে তাদের মাঝখানে একটি স্কেল থাকে। সেই স্কেলটি দুই থার্মোমিটারের তাপমাত্রা নির্দেশক স্কেল হবে। থার্মোমিটার দুইটির একটি থার্মোমিটারের যে বাল্ব থাকে, পারদ জমা থাকে যেখানে, সে বাল্বটি ফ্রি থাকবে, অর্থাৎ ওই বাল্বটি বায়ুর তাপমাত্রায় থাকবে। আরেকটি থার্মোমিটারের বাল্বকে আমরা একটি নরম কাপড়
বা মসলিন কাপড় দিয়ে পেঁচিয়ে কাপড়ের আরেক মাথা একটি পাত্রে রাখবো, যে পাত্রে পানি থাকবে। তাহলে কি হবে, ওই কাপড়টি ভিজে ধীরে 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 পুরোটা ভিজে উঠবে এবং ওই থার্মোমিটারের বাল্বটি ভেজা কাপড় দিয়ে আবৃত থাকবে। ভেজা কাপড় দিয়ে যদি বাল্বটি আবৃত থাকে তাহলে কিন্তু দ্বিতীয় থার্মোমিটারের বাল্বটি এখানে বায়ুর তাপমাত্রাকে নির্দেশ করবে না। খেয়াল করে দেখো, প্রথম থার্মোমিটারের বাল্বটি ফ্রি থাকবে, সুতরাং সেটি বায়ুর তাপমাত্রাকে নির্দেশ করবে, এবং দ্বিতীয় থার্মোমিটারের বাল্বটি যেহেতু একটি ভিজা কাপড় দিয়ে পেঁচিয়ে রাখা হবে, সুতরাং সেটি বায়ুর তাপমাত্রাকে নির্দেশ করবে না, ভিন্ন তাপমাত্রাকে নির্দেশ করবে। তো এখানে তাহলে আমরা কি করব? হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কিভাবে আমরা যুক্ত অক্ষরগুলো লিখতে পারি বাংলাতে। আমরা সবাই কম বেশি এই প্রবলেমে পড়েছি যে অনেক সময় দেখা গেল যে যুক্ত অক্ষর যেমন মুন্না, ময়ূরসুকার মু, দন্তের নয় নয় আকার, এরকম দন্তের নয় নয় যুক্ত অক্ষর হন। তো আপনার স্যামসাং সেটে অনেক স্মার্ট একটি কিবোর্ড আছে, যেটা হয়তোবা অনেকেই জানেন না। এটাতে যে ডিফল্ট বাংলা লেখার অপশন আছে সেটা অনেকেই জানেন না, আমি সেটাও দেখাই দিব। এই দেখুন, এখানে আমি বাংলা ইংলিশ করতে পারতেছি। তো প্লে স্টোরে আপনারা এরকম বাংলায় লেখার জন্য অনেক কিবোর্ড পাবেন। তো আমি বলবো অন্য সব কিবোর্ডের থেকে স্যামসাং এর কিবোর্ডটা অনেক স্মার্ট, অনেক অনেক স্মার্ট। দেখুন, দেখতে পাচ্ছেন অ আ হ্রস্ব ই দীর্ঘ এগুলো সব আলাদা, ক খ গ ঘ ঞ চ ছ সব আলাদা আলাদা আছে। এখানে আপনার আকার রেখার রস্যিকার পাবেন। তো ভয় পাইতেছেন হয়তো আকার রেখার রস্যিকার নাই কেন, এই দেখুন, সরি, আকার রেখার রস্যিকার আছে। এই দেখুন, আকার রেখার রস্যিকার, দৈর্ঘ্যকার, চন্দ্রবিন্দু সবই আছে। তো এটার ফন্টটা আপনি বারবার প্রেস করতে হবে না, এখানে প্রেস করতে হবে না। আপনি জাস্ট একটা ক লিখলেন, কর পরে আকার চলে আসতেছে, ওই দিনের শিশিরাঙ্ক ক লিখতেছেন, কয়ের পরে আকার চলে আসতেছে, আবার কেটে দেন, আকারগুলো চলে যাচ্ছে। অ লিখতেছেন, ওর পরে আকার আসার দরকার নেই, কেননা অ আর লেখাই আছে। যেমন গ লিখতেছেন, দেখুন আকার রেখার রস্যিকার এসে যাচ্ছে। এরকম করতে পারবেন। তার জন্য এই কিবোর্ডটা আপনারা অ্যাক্টিভ করতে আপনাকে যা করতে হবে সেটা আমি আপনাকে দেখাই দিই। ফার্স্টে সুন্দরভাবে আপনারা চলে যাবেন সেটিং অপশনে। সেটিংয়ে চলে যাওয়ার পরে আপনারা এখান থেকে খুঁজে বের করতে অনেক কষ্ট হবে। শুধুমাত্র এখানে সার্চ বাটনে গিয়ে ল্যাঙ্গুয়েজ লিখুন, LAN, এই দেখুন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইনপুট, এটাতে প্রেস করুন। এটাতে প্রেস করার পর আমি যেমন বাংলা ইংলিশ দুটাই ইনস্টল করে রেখেছি, তার জন্য আমার বাংলা ইংলিশ দেখাচ্ছে। এখানে ক্লিক করুন, এখানে অ্যাড অ্যাকাউন্ট, অ্যাড ল্যাঙ্গুয়েজে যান। ল্যাঙ্গুয়েজে যাওয়ার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ল্যাঙ্গুয়েজ আছে। পুরো পৃথিবীতে যা ভাষা স্বীকৃতিপ্রাপ্ত যত ভাষা আছে প্রত্যেকটা ভাষা আমাদের এই স্যামসাং এই সেটে হ্যান্ডসেটগুলোতে অ্যাক্টিভ করে দিয়েছে। এখান থেকে আপনার প্রয়োজনীয় যে ভাষাটি প্রয়োজন জাস্ট একটা প্রেস করুন, একবার প্রেস করলেই আপনার সেটা অ্যাক্টিভ হয়ে যাবে। যেমন আমি দেখুন আপনার হিন্দিটা প্রেস করি, ওকে, হিন্দিটা হয়ে গেছে। এই দেখুন হিন্দি চলে আসছে। এভাবেই আপনি ল্যাঙ্গুয়েজ সেট করে নিতে পারবেন, অ্যাড করে নিতে পারবেন। আপনার প্রয়োজন পড়লে ল্যাঙ্গুয়েজ ডিলিট করতে চাইলে এভাবে টিক দিয়ে এখান থেকে ডিলিট বাটনে প্রেস করে ডিলিট করে দিতে পারবেন, রিমুভ করে দেন। ওকে, বায়ুর তাপমাত্রা রিমুভ হয়ে গেছে। তো এভাবে আপনারা এখান থেকে বাংলা ফন্টটা ইনস্টল তাপমাত্রা। Subscribe now and press the bell icon. Never miss an update. হ্যালো ভিউয়ার্স, শিশিরাঙ্ক জানবো অ্যাকচুয়ালি আমি সংজ্ঞাটা দিচ্ছি না, তোমাদের বোঝার সুবিধার্থে আমি সংক্ষেপে বলছি। দেখো, নামটা থেকেই আমরা স্পষ্ট যে দুই বা তার বেশি বর্ণ যুক্ত হলেই কিন্তু আমরা সেটাকে যুক্ত বর্ণ বলি। নির্ণয় করতে হবে। যেমন ক যোগ মূর্ধন্য ষ যোগ স্বরেয় সমান কয়ে মূর্ধন্য ষ, অর্থাৎ ক্ষীয়টা গঠিত হয়েছে। অবশ্যই আমার আরো কিছু তারপরে আরেকটা উদাহরণ দেখো, জানা থাকতে হবে যে বর্গীয় জ প্লাস দেয়া থাকবে সমান এখানে তৈরি হয়েছে আমি যে জয়ে ব্যবহার করব। তো তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ কিভাবে যুক্ত বর্ণটা গঠিত হয়েছে। তো আজকে মূলত আমরা এই দুইটি যুক্ত বর্ণের উচ্চারণের সঠিক নিয়মটি জানব। তো দেখো, তোমরা স্ক্রিনে একটা যুক্ত বর্ণ দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সংস্কৃত যুক্ত বর্ণ। এটির নাম হচ্ছে ক্ষীয় বা কয়ে মূর্ধন্য ষ। তো এই যুক্ত বর্ণটির প্রথমে কেমন উচ্চারণ হতো সেটা একটু বলে নিই। তোমরা অনেকেই দেখে থাকবে পরীক্ষা বানানকে ইংরেজিতে স্পেলিং করা হয় পরীক্ষা,
এটি কিন্তু যথাক্রমে সংস্কৃত শব্দ। 17.5 এটি কিন্তু হিন্দিতেও ব্যবহার করা হয়। 19.83, পরীক্ষাকে বলা হয় 25.21 পরীক্ষা। মিলিমিটার পারদ চাপ। তাহলে তোমরা একটু লক্ষ্য করো, দেখো পরীক্ষা বানানে 17.54 কোথাও ক্ষয় হয়নি। 19.83 অক্ষুণ্ণ অবস্থায় কিন্তু ক এবং এবং মূর্ধন্য স তাদের স্থানে রয়েছে। 25.21 তাহলে তোমরা দেখতেই পাচ্ছ 25.21 মিলিমিটার পারদ চাপ। এই হলো একটি গাণিতিক সমস্যা। এটির সমাধানের জন্য কি করতে হবে দেখো। আমরা জানি আপেক্ষিক আর্দ্রতা, কিছুক্ষণ আগে আলোচনা করেছি। আপেক্ষিক আর্দ্রতা আর সমান এফ বাই এফ গুণ 100%। এখানে এফ কি? শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ, এবং এই বড় এফ কি? এটি হলো বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ। তাহলে আমার শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ অর্থাৎ এই 20.4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ দরকার হবে, এবং বায়ুর তাপমাত্রা 26 ডিগ্রি সেন্টিগ্রেড। 26 ডিগ্রি সেন্টিগ্রেডে আমার সম্পৃক্ত জলীয় বাষ্প চাপটা প্রয়োজন। কিন্তু আমার যে তথ্য আছে সেই তথ্যে 26 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা জলীয় বাষ্প চাপটা দেয়া আছে, সুতরাং এটি আর আমার নির্ণয় করতে হচ্ছে না, এটি আমি পেয়ে গেলাম। কিন্তু 20.4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কোনো সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ দেয়া নেই, এটি আমি নির্ণয় করব। খুব ইজি, অঙ্কটি ইজি কিন্তু একটু বড় হবে। আমরা প্রথমেই লিখব 22 মাইনাস 20 কত হয়? 2 ডিগ্রি সেন্টিগ্রেড। তাপমাত্রা 20 থেকে 22 পর্যন্ত বৃদ্ধি পেলে 2 ডিগ্রি বৃদ্ধি পায়। 2 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধিতে যদি 2 ডিগ্রি বাড়াই তাহলে আমার জলীয় বাষ্প চাপ কত বাড়ছে? 19.83 বিয়োগ 17.54, এই পরিমাণ বেড়ে যাচ্ছে। এত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধিতে সম্পৃক্ত বাষ্পচাপ বৃদ্ধি, সম্পৃক্ত বাষ্প চাপ বৃদ্ধি কত হবে? 19.83 মাইনাস 17.54 সমান 1.29 মিলিমিটার পারদ চাপ 2 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধিতে। যদি 2 ডিগ্রি বৃদ্ধি না পেয়ে 1 ডিগ্রি বৃদ্ধি পেত, এখন আমরা জাস্ট 0.4 আমার প্রয়োজন। আমার 20.4 হচ্ছে শিশিরাঙ্ক, তাহলে 20 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে কতটুকুন বাড়লো? 0.4 বাড়লো। তাহলে 2 ডিগ্রিতে আমি যদি সম্পৃক্ত বাষ্পচাপ বৃদ্ধিটা পেয়ে যাই তাহলে আমি ঐকিক নিয়মের সাহায্যে 0.4 ডিগ্রিতে সম্পৃক্ত বাষ্পচাপটা পেয়ে যাব। বৃদ্ধিতে সম্পৃক্ত বাষ্পচাপ বৃদ্ধি 1.29 ডিভাইডেড বাই 2 মিলিমিটার পারদ চাপ। অতএব 0.4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধিতে বাষ্পচাপ বৃদ্ধি 1.29 গুণ 0.4 ডিভাইডেড বাই 2, এটা যেটা আসে করে ফেলবো। (0.258 মিলিমিটার পারদ চাপ এটা চলে আসে, এত পারদ চাপ। খেয়াল করো, তাহলে 0.4 ডিগ্রি সেন্টিগ্রেড যদি বাড়ে 20 ডিগ্রি থেকে তাহলে আমি পেয়ে যাই 0.258 মিলিমিটার পারদ চাপ, সম্পৃক্ত বাষ্পচাপ বেড়ে গেল। 20 ডিগ্রিতে আমার কি দেওয়া আছে? 17.54 মিলিমিটার পারদ চাপ, আর 0.4 বাড়লে বেড়ে গেল 0.258। তাহলে আমি ইজিলি এখান থেকে 20.4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আমার কত সম্পৃক্ত বাষ্পচাপ সেটা আমি নির্ণয় করতে পারি। সেটা নির্ণয়ের জন্য আমি কি করব? 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ এবং 0.4 বৃদ্ধিতে যে পরিমাণ বৃদ্ধি পেল সেটি যদি যোগ করে দেই তাহলেই আমি পেয়ে যাব 20.4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপের পরিমাণ। তাহলে আমি কি লিখব? 20.4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, এইটি কি আমার অঙ্কে উল্লেখ আছে? এটি হচ্ছে শিশিরাঙ্ক। 20.4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় অর্থাৎ এটি হলো শিশিরাঙ্ক, অর্থাৎ শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ। এখন
এতক্ষণ আমি বৃদ্ধি বের করে এখন কি করব, এখন আমি 20.4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্প চাপটাকে নির্ণয় করছি। এটি হবে 17.54 প্লাস 0.258। এটি করলে যেটা আসে সেটা হলো 17.798 মিলিমিটার পারদ চাপ। তাহলে আমি স্মল এফ পেয়ে গেলাম। আমার অঙ্ক এখানে একটু ইজি, সেটা হলো এখানে কি দেওয়া আছে, এখানে ডাইরেক্টলি বলে দেওয়া আছে কোনো একদিনে বায়ুর তাপমাত্রা 26 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং এখানে আমি তথ্য থেকে পাচ্ছি 26 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 25.21 মিলিমিটার পারদ চাপ হচ্ছে সম্পৃক্ত বাষ্পচাপ। তাহলে এটাই হচ্ছে আমার ক্যাপিটাল এফ। তাহলে আমি কি লিখব, 26 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, অর্থাৎ বায়ুর তাপমাত্রায়, সম্পৃক্ত বাষ্পচাপ, এখানে এটিকে ছোট এফ দিয়ে নির্দেশ করছি আর এখানে এটিকে ক্যাপিটাল এফ দিয়ে নির্দেশ করছি। এফ ইকুয়াল টু ডাইরেক্টলি দেওয়া আছে 25.21 মিলিমিটার পারদ চাপ। আরেকটি এত বড় অঙ্ক করানোর সময় মনে হয় হবে না, তাই আমি তোমাদেরকে একটু বলে দেই। সাপোজ অঙ্কটিতে যদি থাকতো 26.2 বা 26.3 বা 26.7 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বায়ুর, তাহলে কিন্তু এখানে তথ্যে অবশ্যই 26-এর পরে 27 বা 28 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থাকতো, যে তাপমাত্রা একটি সম্পৃক্ত বাষ্পচাপ পেতাম। যে নিয়মে এর আগে আমি 20.4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বের করে নিয়েছি, অর্থাৎ 0.4 ডিগ্রিটা বের করে নিয়েছিলাম, ঠিক সেই একই নিয়মে তখন আমি ওই ফ্র্যাকশন যেটা থাকতো তাপমাত্রার সেটি বের করে নিয়ে তারপর দুইটিকে যোগ করে দিলে ক্যাপিটাল এফ পেতাম। কিন্তু এই অঙ্কটিতে আমার ডাইরেক্টলি আছে 26 এবং সেটি দেওয়া আছে, সুতরাং আমি এফ এখানে ব্যবহার করছি। তাহলে আমার আপেক্ষিক আর্দ্রতা কি হবে, আর ইকুয়াল টু হবে এফ বাই এফ, অর্থাৎ 17.798 ডিভাইডেড বাই 25.21 গুণ 100%। এ করলে পরে যে রেজাল্টটি আমরা পাবো সেই রেজাল্টটি হলো 71.39%। 71.39%। এই হলো আমাদের আজকের আলোচনা। তোমাদের যদি কোনো বোঝার সমস্যা থাকে, পড়তে গিয়ে যদি কোনো নতুন তথ্য তোমাদের জানার প্রয়োজন হয়, তাহলে অবশ্যই আমাকে ইনবক্সে জানাবে। আজকে এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে আবার পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র কোনো একটি নতুন অধ্যায় নিয়ে আমি তোমাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, ঘরে থাকো, পড়ালেখা করো। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ।